একজন কন্ট্যাক্ট কিলারের ভয়ঙ্কর পেশাদারী জীবন যদি মুদ্রার এক পিঠ হয়, তবে অপর পিঠে কি আছে জানেন? একজন স্নেহশীল মমতাময়ী মা, যে কিনা তার ভয়ঙ্কর জীবনটা পুরোপুরি লুকিয়ে রাখতে চায় তার মেয়ের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2023 সালের মার্চে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি কিল বুকসুনের কথা। মুভিটির আইএমডিবি রেটিং ছিল 6.6 আউট অফ 10 এবং রটেন টমেটোর জরিপে টমেটো মিটারে ছিল 79% এবং পপকর্ন মিটারে ছিল 82%। মূলত কোরিয়ান গ্যাংস্টারদের পেশাগত জীবন এবং তাদের কন্ট্রাক্ট কিলিং বিষয় নিয়ে এই মুভির কাহিনী গড়ে উঠেছে। এই মুভির কেন্দ্রীয় চরিত্র গিল বুকসুন, যে কিনা কোরিয়ার সবচেয়ে বড় গ্যাং এমকে এর একজন এ গ্রেডের কিলার। বুকসুন একজন কিলার হলেও তার 15 বছর বয়সী একটি চমৎকার মেয়ে রয়েছে এবং সে কখনোই তার মেয়ের সামনে নিজের সত্যিকার পরিচয় প্রকাশ করতে চায় না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে নেটফ্লিক্সের সারা জাগানো এই মুভিটির মাঝে প্রবেশ করি। বোঝার সুবিধার্থে শুরুতেই মুভির প্রেক্ষাপট নিয়ে একটা ধারণা আপনাদের আগে দিয়ে নিই। কোরিয়াতে আগে থেকেই বেশ কিছু গ্যাং ছিল যারা অর্থের বিনিময়ে খুন সহ নানা রকম কাজ করত, কিন্তু তাদের মাঝে কোনো শৃঙ্খলা ছিল না। এতে করে তাদের নিজেদের মধ্যেও নানা সময় ঝামেলা বা খুনোখুনি লেগেই থাকত। এসব বিশৃঙ্খলা থেকে মুক্তির লক্ষ্যে এবং নিজেদের মাঝে বিবাদ দূর করে আরও শক্তিশালী হওয়ার জন্য সব গ্যাংদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে ছামিন কা নামের একজন লোক, যিনি কিনা এমকে নামক একটি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেই মিটিংয়ে মিনকা মাত্র 3টি নিয়ম সবাইকে মেনে চলতে বলে। 1. কোনো নাবালক হত্যা করা যাবে না। 2. কোম্পানির দেয়া কাজই করতে হবে। এবং 3. কোম্পানির দেয়া কাজ যে কোনো মূল্যে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই মিটিংয়ে এই নিয়মের বিরুদ্ধে কেউ কিছুই বলেনি, বরং সকলে তা মেনে নিয়েছিল। এতে করে সব গ্যাংয়ের মাঝে অন্তকলহ দূর হয়ে গেল এবং এমকের প্রভাব বৃদ্ধি পেতে লাগলো। এসব ছিল 7 বছর আগের কথা। বর্তমানে এমকে আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তারা এখন এমকে ইন্টারন্যাশনাল, মানে তাদের কার্যক্রম এখন সারা বিশ্বে। বর্তমানে কোরিয়ার সব গ্যাংয়ের গডফাদার হিসেবেই এমকে আবির্ভূত হয়েছে। এমকে কাজের ধরন এবং বিনিময় মূল্যের ভিত্তিতে কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এই কাজগুলো করার জন্য তেমন গ্রেড অনুযায়ী কর্মীও তাদের রয়েছে। এমকে এর নিজস্ব ট্রেনিং সেন্টারও রয়েছে, যেখানে স্কুলের মতোই ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন লেভেলের মাধ্যমে ট্রেনিং দিয়ে পেশাদার খুনি হিসেবে গড়ে তোলা হয়। এমকের চেয়ারম্যান ছামিন কার একটি ছোট বোন ছিল, সামিন হি, বর্তমানে যিনি এমকের ডাইরেক্টর। বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম যেমন কন্ট্রাক্ট ডিলিং, কর্মী বাছাই, নিয়োগ বা বরখাস্ত ইত্যাদি কাজগুলো সে করত। আর এই মুভির মূল যে ক্যারেক্টার গিল বুকসুন, সে ছিল এই এমকে গ্রুপেরই একজন সিনিয়র এ গ্রেডের এজেন্ট, যার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। আর সে এই জগতে একজন জীবন্ত কিংবদন্তির মতোই। যারা জন উইক মুভি সিরিজ দেখেছেন তারা ধারণা করতে পারবেন গিল বুকসুন হলো জন উইকের মহিলা সংস্করণ। মুভিতে গিল বুকসুনকে যে দুর্ধর্ষ রূপে উপস্থাপন করা হয়েছে তা সত্যি অসাধারণ। গিল বুকসুনের বাবা ছিল একজন ভীষণ বদরাগী পুলিশ অফিসার। সে একবার বুকসুনের স্মোক করার অপরাধে তাকে অমানুষের মতন মারে এবং সিগারেট চিবিয়ে খেতে বাধ্য করে। বুকসুনের বয়স যখন মাত্র 17 বছর, তখনই সামিনকা তার বাবাকে হত্যার একটা কন্ট্রাক্ট পায় এবং যখনই হত্যা করতে যাবে ঠিক সেই মুহূর্তে বুকসুন স্কুল থেকে ফিরে আসে। মিনকা বুকসুনকেও হত্যা করতে চায় আর কারণ হিসেবে বলে সাক্ষী জীবিত রাখতে নেই। তখন বুকসুন নিজেই তার বাবাকে হত্যা করে ফেলে আর বলে, এখন তো তুমিই সাক্ষী হয়ে গেলে। আর এভাবে বুকসুন 17 বছর বয়সেই প্রথম খুনি হিসেবে আত্মপরিচিতি পায়। মিনকার সাথে সেদিনের পর থেকেই তার পথ চলা শুরু। মিনকার সাথে তার সম্পর্ক ঠিক প্রেম নয়, কিন্তু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক প্রায় নগ্ন অবস্থায় রেললাইনের পাশে একটি নির্জন রাস্তায় ঘুমিয়ে আছে। একটি ট্রেন যাওয়ার শব্দে যখন তার ঘুম ভাঙে, সে নিজেকে ওই অবস্থায় দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়, কারণ সে তার রুমেই ঘুমিয়েছিল। তখনই আমরা দেখতে পাই আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার বুকসুনকে। শুয়ে থাকা লোকটি ছিল কোরিয়ায় অবস্থান করা জাপানি গ্যাংস্টার শিনিচিরো, যাকে কোরিয়ান পুলিশ বহুদিন ধরে খুঁজছে। তো বুকসুন এই শিনিচিরোকে হত্যার কন্ট্রাক্ট সম্পন্ন করার জন্যই এই নির্জন জায়গায় তাকে নিয়ে এসেছিল। কিন্তু শিনিচিরো অবাক হয়, সুযোগ থাকা সত্ত্বেও তাকে হত্যা না করে তার ঘুম ভাঙার জন্য কেন বুকসুন অপেক্ষা করছিল। তখন বুকসুন জানায়, সে ও তার মেয়ে একদিন একসাথে বসে টিভি নিউজ দেখছিল। সেখানে দেখানো হয় সংসদের একজন সিনেটর, যিনি কিনা প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তিনি নিজের ক্ষমতা অপব্যবহার করে অবৈধভাবে নিজের ছেলেকে সেখানকার সেরা স্কুলে অ্যাডমিশন পাইয়ে দেয়।
সেটা এখন জানাজানি হয়ে গেছে এবং ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই নিউজ দেখে বুকসুন বলেছিল, সব বাবা মাই তো চাইবে তার ছেলে মেয়ে যেন সেরা স্কুলে পড়ার সুযোগ পায়, কিন্তু তখন তার মেয়ে বলেছিল অন্যের অধিকারকে নষ্ট করে নিজের ফায়দা হাসিল করা অন্যায়। তাই বুকসুন তার মেয়ের কাছ থেকে শিখেছে যে সবারই ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে। আর শেনিচিরো যেহেতু একজন সামুরাই, তাই তাকে তার পছন্দের অস্ত্র নিয়ে মোকাবেলা করার সুযোগ দেওয়া উচিত। এজন্য বুকসুন শেনিচিরোকে তার সবচেয়ে পছন্দের সামুরাই, যা 400 বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী, তা সরবরাহ করে, আর নিজের জন্য নেয় সাধারণ একটি অনলাইন থেকে কেনা হাতকড়ান। এখানে ভয়ঙ্কর একটি চেজিং আমরা দেখতে পাই। শিনিচিরো নিজেও স্বীকার করে জাপানে মাত্র 3 জন লোকই পারবে এত সময় পর্যন্ত তার সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু বুকসুন যখন বুঝতে পারল এই ভয়ঙ্কর সামুরাই যোদ্ধাকে সুযোগ দিয়ে সে নিজেই মৃত্যুর ঝুঁকিতে, তখন সে অস্ত্র পরিবর্তন করার একটা সুযোগ চায়। শিনিচিরো সানন্দে রাজি হয়, কিন্তু বুকসুন কোরালের বদলে রিভলভার এনে সরাসরি গুলি করে দেয়। এরপরই আমরা দেখতে পাই বুকসুনের পারিবারিক জীবন। সে তার মেয়ে গিল জিয়াং এর ঘর গুছাতে গিয়ে আবিষ্কার করে তার মেয়ে স্মোক করা শুরু করেছে। তখন তার মনে পড়ে যায় তার নিজের জীবনের কথা। সে তাই মেয়ের সাথে কঠোর হতে পারে না। মেয়েকে এ বিষয়ে জিজ্ঞেস করে এবং জিল জিয়াং ক্ষমা চেয়ে আর কখনো স্মোক করবে না বলে জানায়। পরদিন স্কুলে প্যারেন্টস মিটিংয়ে বুকসুন উপস্থিত হয়। সেখানে দেখা যায় প্রত্যেকেই তাকে একজন বিজনেসম্যান হিসেবেই জানে, যে বছরের বেশিরভাগ সময় বিজনেস ট্রিপে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় এবং মেয়েকে দেখাশোনার জন্য সময় দিতে পারে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় সামিনকা এবং তার বোন টিভিতে শিনিচিরো হত্যার নিউজ দেখছিল। তখন দেশীয় প্রোগ্রামে বুকসুন রিভলভার ব্যবহার করায় সামিনহা সমালোচনা করার চেষ্টা করলে মিনকা তাকে থামিয়ে দেয় এবং বলে, সমস্যার তো কিছু নেই, পুলিশ তো ধারণা করছে এটা জাপানি গ্যাংয়ের কাজ। তখন মিনহা তার ভাইকে বুকসুনের প্রতি দুর্বলতার কটাক্ষ করে। আসলে মিনহা কখনোই বুকসুনকে পছন্দ করত না, সে মনে মনে তাকে প্রচুর হিংসা করত। যা হোক, এর পরপরই আমরা দেখতে পাই বুকসুন একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছে। যে রেস্টুরেন্টের মালিক একসময় এরকমই একটি গ্যাংয়ের সদস্য ছিল এবং হাত কাটা পড়ায় তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে আরও 4 জন ছিল যারা অন্যান্য গ্যাংয়ের সদস্য এবং তারা সবাই কিলিং এক্সপার্ট। তবে তারা সবাই বুকসুনকে গুরু মানত এবং শ্রদ্ধাও করত। শুধু তারাই নয়, কোরিয়ার প্রায় প্রতিটি গ্যাংয়ের সদস্যদের কাছেই বুকসুন এক জীবন্ত কিংবদন্তির মতো, এবং বুকসুনও নিজের দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিল। এই ব্যাপারে তার একটু অহংকারও ছিল। একমাত্র মিনকাকে ছাড়া অন্য কাউকেই বুকসুন নিজের সমকক্ষ ভাবতেও পারত না। অন্য গ্যাংয়ের সদস্যরা যখন কাজের অভাবে হতাশা প্রকাশ করে, তখন বুকসুন সবাইকে যার যার যোগ্যতা স্মরণ করতে বলে। তখন হি সিয়ং, যে ছিল এমকে গ্রুপেরই সি গ্রেডের একজন সদস্য, সে বলে, তার মানে কি আমার যোগ্যতা নেই? তখন বুকসুন তাকে তার কাছে রক্ত ভেজা চাকু পাঠাতে বলে, যার অর্থ হলো পরস্পর লড়াই করার জন্য স্থান ও সময় নির্বাচন করার আমন্ত্রণ জানানো। কথা বলেই বুকসুন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বুকসুনের মেয়ে গিল জিয়াং এবং তার ক্লাসের এক বান্ধবী সুরার সাথে বেশ অন্তরঙ্গ অবস্থায়, আর তা তার ক্লাসের কিছু ছেলে দেখে ফেলে। তাদের মধ্যে থেকে একজন জিয়াংকে প্রপোজ করলে সে তার কঠিন ভাষায় রিজেক্ট করে দেয় এবং সেই ছেলেটা ভীষণ রাগ করে ফেলে। পরবর্তী দিন বুকসুন তার মেয়েকে সাথে নিয়ে রওনা হয় এবং জিয়াংকে স্কুলে নামিয়ে দিয়ে সে চলে যায় এমকের অফিসে। এখানে এসে প্রথমেই দেখা হয়ে যায় চামিন হির সাথে। সে বুকসুনকে দেখে অনেক খুশি হয়েছে ভাব নিলেও অন্তরে তার প্রতি যে হিংসা তা লুকাতে পারে না। সে বুকসুনকে জোর করেই এমকে ট্রেনিং সেন্টারে নিয়ে আসে। এখানে দেখা যায় একজন ট্রেনির পরীক্ষা চলছিল যার নাম কিম ইয়ংজি। সে 12 লেভেলে ছিল এবং সে সেই ট্রেনিং সেন্টারের সবার সেরা। তো ট্রেনিং সেন্টারের সবাই বুকসুনকে তাদের মাঝে পেয়ে ভীষণ খুশি হয়, কারণ আগেই বলেছি বুকসুনকে এই জগতে সবাই জীবন্ত কিংবদন্তি বলেই মানত। চামিন হি বুকসুনকে কিম ইয়ংজির সাথে পরিচয় করে দেয় এবং তাকে জানায় ভবিষ্যতের বুকসুন হিসেবে তাকে তৈরি করা হচ্ছে। এই বুকসুন হিসেবে তৈরি করা হচ্ছে শুনে বুকসুন প্রচন্ড রেগে যায়, কিন্তু তা প্রকাশ করে না এবং কিম ইয়ংজির সাথে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে আর অনায়াসে তাকে হারিয়ে দেয়। তারপর বুকসুন কোম্পানির চেয়ারম্যান সামিনকার সাথে দেখা করে। চেয়ারম্যান তাকে ডেকে পাঠিয়েছিল কারণ দুটো এ ক্যাটাগরির কন্ট্রাক্ট রয়েছে, যার মধ্যে থেকে যে কোনো একটি তাকে বেছে নিতে হবে। এর একটি ছিল দেশেই এবং অপরটি ছিল রাশিয়াতে। বুকসুন দেশি কাজের কন্ট্রাক্টটাই পছন্দ করে। ইদানিং সে বিদেশি কাজের কন্ট্রাক্টের প্রতি আগ্রহ প্রকাশ করে না, কারণ যতটুকু বেশি সম্ভব সে তার মেয়ের সাথেই সময় কাটাতে চায়। তারপর তারা একটি রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানে গিল জিয়ংকে নিয়ে আলোচনা করে। বুকসুন জানায়
সে এখনই তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখে এবং তার সাথে সহজভাবে কথাও বলে না। সামিনকা তাকে তার কন্ট্রাক্ট রিনিউ করার ব্যাপারে বলে, কিন্তু বুকসুনের আচরণে বোঝা যায় সে এই ব্যাপারে তেমন আগ্রহী নয়। এই বিষয়ে একটু জানিয়ে নেওয়া উচিত, এমকের সদস্যরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকে। সময় শেষ হবার পর সে ইচ্ছা করলে বা কোম্পানি চাইলে নতুন করে কন্ট্রাক্ট রিনিউ করা যায়। বুকসুন জিলজিয়াং জন্মের সময় 15 বছর মেয়াদী একটি চুক্তিতে এমকে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিল এবং তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। বুকসুন আর এটা রিনিউ করতে চাচ্ছিল না, কারণ জিলজিয়াং বড় হয়েছে আর সে প্রফেশন নিয়ে মেয়ের কাছে এতটাই শঙ্কিত অবস্থায় থাকে যে সে চায় না জিলজিয়াং তার সঠিক ইতিহাসটা জেনে যাক। তো চেয়ারম্যানের প্রশ্নের জবাব সে এড়িয়ে যায় আর নতুন কাজের খামটি খুলে দেখতে থাকে। সে দেখে এবার একটি বাচ্চা ছেলেকে হত্যার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। সে অবাক হয়ে সামিনকার দিকে তাকালে সামিন জানায় ও নাবালক নয়। কিন্তু বুকসুন অবাক হয় সামান্য একটা বাচ্চা ছেলেকে হত্যার জন্য এ লেভেলের প্রোগ্রাম করার কারণ কি। সামিন তখন জানায় এটা নিয়ে অনেক চর্চা করা হয়েছে এবং এটাকে অবশ্যই একটা আত্মহত্যার মতো করে সাজাতে হবে। তো এখানে হঠাৎ করেই গিলজিয়াং এর স্কুলের প্রিন্সিপাল তাকে ফোন করে, কারণ গিলজিয়াং তার ক্লাসের একটি ছেলের গলায় কাঁচি ঢুকিয়ে দিয়েছে। যদিও ছেলেটি মারা যায়নি, তবে ভয়ঙ্করভাবে আহত। এটা সেই ছেলেটা যে গিলজিয়াংকে প্রপোজ করে রিফিউজড হয়েছিল। বুকসুন দ্রুত স্কুলে আসে এবং জিয়াং এর এমন কাজের জন্য সবার কাছে ক্ষমা চায়, কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা কোনোভাবেই জানতে পারে না, কারণ জিয়াং বা যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াং এর বান্ধবী সুরা কেউ মুখ খুলে না। ছেলেটার মা অবশ্য বারবার প্রিন্সিপালকে পুলিশে খবর দেওয়ার জন্য বলে, কিন্তু প্রিন্সিপাল একটি সাময়িক মধ্যস্থতা করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঠিক ব্যাখ্যা 7 দিনের মধ্যে না দিতে পারলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে বলেও জানায়। এরপর বুকসুন তার মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসে। বুকসুন তার মেয়েকে বারবার জিজ্ঞেস করছিল কেন সে এটা করলো, কিন্তু জিয়াং এই বিষয়ে তাকে কিছুই বলে না। পরদিন চেয়ারম্যান বুকসুনকে ফোন করে প্রথমে মেয়ের খোঁজ খবর নেয় এবং পরে তার নেক্সট মিশনের প্রস্তুতির কথা জিজ্ঞেস করে। সে নিজেও তখন রাশিয়া যাচ্ছিল তার মিশন নিয়ে। মিনকা জানায় তার কাজের সহায়তার জন্য কিম ইয়ং জিকে পাঠানো হয়েছে। কিম ইয়ং জিকে সাথে নিয়ে বুকসুন তার কিলিং মিশনে যায়। এসির সাথে নার্ভ গ্যাস মিশিয়ে ভিকটিমকে বেহুশ করে এবং হত্যাকে যেন আত্মহত্যা বলে মনে হয় তার ব্যবস্থা করতে থাকে। এর মাঝেই ভিকটিমের চেহারা বুকসুনের অনেক পরিচিত মনে হতে থাকে। তখনই তার মনে পড়ে যায় সেই টিভি নিউজের কথা, যেখানে সিনেটরের অবৈধ ক্ষমতা প্রয়োগের জন্য ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল। তখনই বুকসুন একটি ছবি খুঁজে পায় যেখানে সিনেটরের সাথে সেই ছেলেটি একসাথে দাঁড়ানো। এরপর সেই সুইসাইড নোট খুলে পড়ে দেখে তার কাছে সব স্পষ্ট হয়ে যায়। এক পাষাণ হৃদয় বাবা যে নিজের ক্ষমতা এবং অবস্থান বাঁচাতে নিজের ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের অন্যায় কাজ করার জন্য বুকসুনের মন আর সায় দেয় না, কারণ তার নিজেরও এমন একটি সন্তান রয়েছে। এই সময় আমরা দেখতে পাই মিনকার রাশিয়ার মিশনের দৃশ্য। কিলিং মিশন শুরুর প্রাক্কালেই বুকসুন তাকে ফোন করে এবং তার মিশন ফেল হয়েছে বলে জানায়, এবং এটাও জানায় এই কাজ যেন অন্য কাউকে না দেয়া হয়, আর তাহলে সে তার কন্ট্রাক্ট রিনিউ করবে। এতে মিনকা তাকে তার কোম্পানির 3 নাম্বার নিয়মের কথা স্মরণ করিয়ে দেয়। বুকসুন তাকে জিজ্ঞেস করে এখন কি তাকে হত্যা করা হবে। মিনকা এর উত্তর দেওয়ার আগেই তার মিশনের ভিকটিম চলে আসে, তাই সে বুকসুনকে ওয়েট করতে বলে মিশনে ব্যস্ত হয়ে পড়ে। সেখানে আমরা একটি ভয়ঙ্কর ফাইটিং এর দৃশ্য দেখতে পাই। মিশন শেষে চেয়ারম্যান বুকসুনকে জানায় এ ফেলিউরের জন্য এমকেতে বুকসুনের কাজের মেয়াদ অনির্দিষ্ট করা হলো এবং মিনকা নিজেই সিদ্ধান্ত নেবে বুকসুন কতদিনে এমকেতে সার্ভিস দেবে। আসলে চেয়ারম্যান কখনোই চাইতো না বুকসুন কোম্পানি থেকে ইস্তফা দেক বা দূরে সরে যাক। পরবর্তী দৃশ্যে দেখা যায় চেয়ারম্যান তার বোন সামিনহি, যে কিনা এমকের ডাইরেক্টর, তাকে ফোন করে বুকসুনের মিশন ফেইলের সংবাদ জানায়। এতে মিনহি বলে বুকসুন হয়তো ইচ্ছা করে নিয়মে লঙ্ঘন করেছে এবং কাজটি অন্য কাউকে দেওয়ার ইচ্ছা করে, কিন্তু মিনকা তাকে মানা করে দেয়। তখন মিনহি বলে এ লেভেলের একটি প্রোগ্রাম ছিল, এটা কোম্পানির বদনাম হয়ে যাবে, কিন্তু মিনকা তাতে কোনো জবাব দেয় না। মিনহি বুকসুনের প্রতি তার ভাইয়ের যে সফটনেস এটা মানতেই পারে না, তাই সে মনে মনে একটা কূটবুদ্ধি বের করে। সে সি গ্রেডের একজন জুনিয়রকে সেই কন্ট্রাক্টটা দিয়ে দেয়। মুভির এই পর্যায়ে আবার আমরা দেখতে পাই বুকসুন এবং তার মেয়েকে। জিয়াং তার মাকে সেদিনের ঘটনা বিস্তারিত বলে। সে জানায় ওই ছেলেটা তার কিছু প্রাইভেট ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে যন্ত্রণা করত, আর প্রাইভেট ছবিগুলো ছিল তার সাথে তার গার্লফ্রেন্ডের। সে বুকসুনকে জানায় তার ছেলে নয়, মেয়ে পছন্দ। এটা শুনে বুকসুন একদম স্তব্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পারি স্মোক করতে গিয়েও আবার মেয়ের কথা ভেবে ফিরে আসে। বুকসুন তখন মেয়েকে বলে তোমার এসব আমাকে আগে জানাওনি কেন?
জবাবে জিয়াংও তার মাকে বলে, তুমিও তো তোমার ব্যাপারে আমাকে কখনো জানাওনি। ঠিক এই মুহূর্তে কিম ইয়ং জি আসে এবং জানায় মিনহি তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে, কারণ তার কারণেই নাকি কিলিং প্রোগ্রামটা সফল হয়নি। বুকসুন বুঝতে পারে তার কারণে এই মেয়েটা শাস্তি মাথা পেতে নিয়েছে। এরপর বুকসুন এবং ইয়ংজি সেই রেস্টুরেন্টে আসে এবং একটু পর বাকি সবাইও চলে আসে। তখনই বুকসুন জানতে পারে সি গ্রেডের হা সিয়ংকে তার অসমাপ্ত কাজটি দেয়া হয়েছিল এবং সে তা আগ্রহের সাথেই সম্পন্ন করেছে, কারণ সে এটাকে তার বহু কাঙ্ক্ষিত পদোন্নতি বলেই ধরে নিয়েছিল। তখন বুকসুন জানায় এই কাজটি সে ছেড়ে দিয়ে এসেছিল, যা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ বুকসুনের ইতিহাসে এমন ঘটনা একটিও নেই। সেই মুহূর্তে হি সিয়ং এর ফোনে মিনহি কল করে। হি সিয়ং বুকসুনের সামনে ফোন রিসিভ না করলেও বুকসুন রিসিভ করে। বুকসুন তাকে বলে সে এই কাজটা কেন করলো। জবাবে মিনহা তাকে বলে এজন্য তো তার ভাই তাকে কোনো শাস্তি দেবে না। তখন বুকসুন বলে শাস্তি সে তাকে দেবে। তখন সামিনহা হি সিয়ংকে ফোনটা দিতে বলে। সামিনহা যখন জানতে পারে সেখানে অন্য কোম্পানির 3 জন সহ তার বহিষ্কার করা ট্রেনে কিম ইয়ং জিও উপস্থিত আছে, তখন সে সবাইকে একটি প্রস্তাব দেয়। প্রস্তাবটি ছিল এমকেতে বি গ্রেডে কাজ করার জন্য। এজন্য এমকের একজনকে হত্যা করতে হবে যে নিয়মের খেলাপ করেছে। তার মানে সরাসরি না বললেও ইঙ্গিতে বুকসুনকেই মিন করেছে। সেখানে উপস্থিত সবার জন্য এই প্রস্তাব স্বপ্নের মতোই ছিল যে এমকের মতো বৃহৎ কোম্পানিতে বি গ্রেডের মতন পদে নিয়োগ। কাজেই সবাই বুকসুনের উপর ক্ষুধার্ত বাঘের মতোই ঝাঁপিয়ে পড়ে। সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে বুকসুন একে একে সবাইকে হত্যা করে। ব্যতিক্রম থেকে ইয়ংজি, সে অবশ্য বুকসুনের পক্ষেই অবস্থান নিয়েছিল। পরিস্থিতি চাপে পড়ে বুকসুন সবাইকে হত্যা করলেও এখানে বিশাল একটি সমস্যা সৃষ্টি হয়ে যায়, কারণ নিহত 5 জনের মধ্যে 3 জনই ছিল অন্য কোম্পানির। সেক্ষেত্রে তারা কেউ বুকসুনকে ক্ষমা করবে না। ভবিষ্যতে এক বিশাল গ্যাং ওয়ার হওয়ার সম্ভাবনায় বুকসুন চিন্তিত হয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে আসার সময় চেয়ারম্যান সামিনকা তাকে আটকায় এবং বলে, এইবার তুমি সীমা অতিক্রম করে গেছ। সে বুকসুনের গলা চেপে ধরে রেখে মেরে ফেলতে চায়। তখন কিম ইয়ং জি দৌড়ে এসে তাকে বলে, বুকসুনের কোনো দোষ নেই। সামিনহাই সবাইকে বুকসুনকে হত্যার নির্দেশ দিয়েছিল, আর তাই এই হত্যাকাণ্ড। সামিনকা তখন বুকসুনকে ছেড়ে দেয়। বুকসুন যখন বলে সে কালকে তার বোনের সাথে দেখা করতে যাবে, তখন সামিনকা বুকসুনকে তার বোনের কোনো ক্ষতি করতে নিষেধ করে, বরং তার কন্ট্রাক্ট রিনিউ করে নিতে বলে, কারণ সে এমকের সাথে যুক্ত থাকলেই অন্য কোম্পানির রসানল থেকে সে তাকে রক্ষা করতে পারবে। তখন বুকসুন জানায় যদি সে সত্যিটা সব কোম্পানিকে বলে দেয় তখন তার বোন কি নিরাপদে থাকবে। চেয়ারম্যান বলে, তাহলে তো তোমাকে এখনই মেরে ফেলতে হবে। বুকসুন নিজের সম্ভাব্য বিপদ বুঝতে পারে কালকে অফিসে আসবে জানিয়ে চলে যায়। এরপর চেয়ারম্যান এসব ঘটনার কোনো সাক্ষী না রাখার জন্য ইয়াংজিকে সেখানেই হত্যা করে ফেলে। তো পরদিন সব কোম্পানির কর্তা ব্যক্তিরা মিটিং করে এবং সবারই মনোভাব বুকসুন যেই হোক না কেন এই হত্যার বিচার করতে হবে। এদিকে বুকসুন এমকের অফিসে ঢোকার জন্য কার্ড পাঞ্চ করতে গেলে অ্যাক্সেস পায় না। তখন সামিনহা সেখানে উপস্থিত হয় এবং হাসতে হাসতে বলে, আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো, তাই কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তারা তারপর সামিনহার রুমে যায় এবং মিনহা তাকে নতুন কন্ট্যাক্ট বের করে দেয়। সিগনেচার করার জন্য একটি কলমও এগিয়ে দেয়। বুকসুন সেই কলম দিয়েই মিনহাকে খুন করে এবং রক্ত ভেজা কলম রিসিপশনে জমা দেয় মিনকাকে দেওয়ার জন্য। অন্যদিকে সেই মিটিং তখনও চলমান এবং সেখানে অন্যান্য কোম্পানির সদস্যরা বুকসুনের এই ধরনের হত্যাকাণ্ডকে সহজ কোনো ব্যাখ্যায় মানতে পারছিল না। তাদের সবারই ধারণা সেখানে আরও কিছু ঘটনা আছে যা তাদের কাছে লুকানো হচ্ছে। বিশেষ করে সার্জেন্ট শিন, সে মিনকাকে সরাসরি চ্যালেঞ্জ করে। নিয়মের জনক এমকে কোম্পানি নিয়ম ভঙ্গের জন্য নিজের কি বিচার করবে। মিনকা তখনই নিজেকে আসল চেহারায় প্রকাশ করে। সার্জেন্টকে সেখানে সবার সামনেই হত্যা করে ফেলে। কেউ এগিয়ে আসার সাহস পায় না, কারণ এই সাম্রাজ্যে এমকে কোম্পানি সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন। আর কেই বা চায় এই এমকে কোম্পানির বিরুদ্ধাচারণ করে সার্জেন্টের মতন নিহত হতে। তাই সবারই আস্তে করে সেই মিটিং থেকে কেটে পড়ে। পরবর্তীতে মিনকা যখন বুকসুনে রেখে যাওয়া রক্তমাখা কলমটি পায় তখন বুকসুনকে ফোন করে, কিন্তু বুকসুন তখনও বাসায় ফেরেনি। ফোন রিসিভ করে জিয়াং। মিনকা তাকে তার মার মেসেজ পেয়েছে জানিয়ে অফিসে দেখা করতে বলে। এরপর বুকসুন এমকের অফিসে আসে এবং সরাসরি চেয়ারম্যানের রুমে যায়। রুমে ঢুকতেই চেয়ারম্যান তাকে পরপর অনেকগুলো গুলি করে, কিন্তু একটি গুলিও তাকে লক্ষ্য করে না। বুকসুনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তারও বিশ্বাস ছিল চেয়ারম্যান তাকে অন্তত গুলি করে হত্যা করবে না।
সেখানে দুটো বেশ বড় আকারের চাকু রাখা ছিল। বুকসুন আক্রমণের সুযোগ খুঁজছিল এবং নানা রকম ফলাফলও কল্পনা করছিল। সে জানত মিনকার একটি হাত আহত, কিন্তু মিনকা তার চিন্তা ধরে ফেলে এবং বলে, আমার একটা হাত আহত হলেও সেটা আমার কোনো দুর্বলতা নয়। তখন বুকসুন বলে, আমি তোমার দুর্বলতা জানি, আর সেটা হলাম আমি, এবং তা কবে থেকে আমি তাও জানি। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়াতে মিনকা কিছুটা স্তম্ভিত হয়ে যায়। ঠিক এই মুহূর্তে বুকসুন আক্রমণ করে বসে। বহু বছর আগে মিনকাই তাকে শিখিয়েছিল প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে তারপর তার উপর আক্রমণ করো। তো বুকসুন মিনকার হাতের চাকু ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে তার বুক চিরে দেয়। মারা যাবার আগে মিনকা বলে যায় সে অনেক ভেবেছিল এই বিষয় নিয়ে, যে বুকসুন ছাড়া তার বেঁচে থাকাটা নরক যন্ত্রণার মতোই মনে হবে, আর তাদের এসব ঘটনা তার মেয়ে লাইভ দেখছে। এ কথা শোনার পর বুকসুন তার প্রতি মিনকার ভালোবাসা উপলব্ধি করে এবং নিজের আসল সত্যটা মেয়ের কাছে প্রকাশ হয়ে যাওয়াতে সে সারাটা পথ কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে মেয়ের কথা শুনে বোঝা যায় মেয়ে সব দেখেছে এবং মায়ের এমন দৃঢ় আচরণ তার অনেক ভালো লেগেছে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াংও তার মায়ের মতোই দৃঢ় এবং আত্মবিশ্বাসী রূপে পরিবর্তিত হয়েছে। তো বন্ধুরা, চমৎকার এই মুভিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।